सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব শনির নক্ষত্র পরিবর্তন নিয়ে। আগামী 6 এপ্রিল শনি মহারাজ শতভিষা নক্ষত্র অতিক্রম করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গমন করবেন। এই নক্ষত্রে 2 অক্টোবর অবধি শনির অবস্থান থাকবে এবং এই ফেজের মধ্যে শনির বক্রগতিও হবে এবং সেই বক্রগতি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে হবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে এই বক্রগতিকালীন আবার শতভিষা নক্ষত্রে শনি মহারাজ ফিরে আসবেন। 6 এপ্রিল শনি মহারাজ শতভিষা নক্ষত্রে যাবেন। 28 জুন শনি মহারাজ বক্রগতিতে যাবেন। এই সব কিন্তু কুম্ভ রাশির মধ্যে হতে চলেছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পাদ, এই প্রথম পাদে শনি নবাংশতে কিন্তু মেষ রাশিতে নিচস্থ অবস্থানে থাকবেন। এগুলো খুব গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সেস ইনফরমেশন। 28 জুন শনি মহারাজ বক্রগতিতে যাবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। 15 নভেম্বর 2024 অবধি শনি বক্রগতিতে থাকবেন। তার মধ্যে 2 অক্টোবর শনি পুনরায় শতভিষা নক্ষত্রে ফিরবেন এবং শতভিষা নক্ষত্রে 27 ডিসেম্বর অবধি থাকবেন। 27 ডিসেম্বর আবার মার্গী গতিতে প্রোগ্রাড মোশনে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন। তাহলে মূলত এই যে সামনের ফেজটা 6 এপ্রিল থেকে 2 অক্টোবর, এই ফেজে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের জীবনে শনির একটা বিশেষ প্রভাব আসতে চলেছে এবং বৃহস্পতির অন্যান্য নক্ষত্রে যাদের জন্ম বিশাখা এবং পুনর্বসু তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে, কারণ বৃহস্পতির নক্ষত্র তাদের জন্ম নক্ষত্র। তাহলে শনি রাহুর নক্ষত্র থেকে বৃহস্পতির নক্ষত্রে যাচ্ছেন, সেখানে তিনি বক্রগতিতে গতি পরিবর্তন করবেন। বক্রগতিতে তিনি আবার বক্রগতি থেকে ডাইরেক্ট মোশনে আসবেন এবং বক্রগতিতেই তিনি 2 অক্টোবর শতভিষা নক্ষত্রে প্রবেশ করবেন। তো খুবই ক্রিটিক্যাল এই সময়টা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা যাদের সাড়েসাতি, কুম্ভ রাশির যাদের সাড়েসাতি চলছে, তারা ফার্স্ট টাইম রাশি নক্ষত্রের উপর শনিকে অনুভব করবেন। তারপর সেই শনিকে বক্রগতিতে অনুভব করবেন, ইন্টেন্স টাইম হবে সাড়েসাতির। তারপর শতভিষা নক্ষত্রের মানুষরা সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের জন্য শনিকে বক্রগতিতে অনুভব করবেন এবং মার্গী গতিতে অনুভব করবেন এবং তারপর 27 ডিসেম্বর শনি শতভিষা নক্ষত্র ত্যাগ করে আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন। এখন এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ইজ আ ব্রিজ নক্ষত্র। এটা সেতুর মতো কাজ করে, যে দুটো রাশির মধ্যে একটা পথ মার্গ তৈরি করা, যেটা আমরা অন্যান্য বহু রাশির মধ্যেই দেখে থাকি। মেষ থেকে বৃষতে কৃত্তিকা আছে, বৃষ থেকে মিথুনে মৃগশিরা আছে, আবার মিথুন থেকে কর্কটে পুনর্বসু আছে। শুধুমাত্র আমরা জল তত্ত্ব থেকে রাশিতত্ত্বে যখন, এই অগ্নিতত্ত্বে যখন রাশিকে লক্ষ্য করি, তখন আমরা দেখি ক্লোজড নক্ষত্রাস, এগুলো গণ্ডন্ত নক্ষত্র। অর্থাৎ কর্কটের শেষ প্রান্তে অশ্লেষা নক্ষত্র শেষ হচ্ছে, সিংহ রাশিতে শুরু হচ্ছে মঘা দিয়ে,
বুধ আর কেতুর নক্ষত্র দিয়ে অগ্নি আর জলতত্ত্বের রাশির একটা নকশা আমরা দেখতে পাই, সেখানে কানেক্টিভিটি থাকে না। বাকি রাশিগুলোর মধ্যে কিন্তু এই সেতুর একটা কাজ এই নক্ষত্রের মাধ্যমে হয়ে থাকে। এখন জন্মছককে, হরোস্কোপকে, জোডিয়াককে যদি শুধুমাত্র আমরা ওই রাশিফলের একটা বৃক্ষ বলে মনে করি, তাহলে আমাদের জীবনটা কিন্তু পশুসুলভই থাকবে। কিন্তু অ্যাজ আ মডেল অফ হিউম্যান এভলিউশন, চেতনা চৈতন্যের উত্তরণের একটা সাধনী, একটা টুল বলে যদি মনে করি, তাহলে আমরা দেখব, তখন আমরা নোটিস করব যে প্রত্যেকটা রাশি, অ্যাজ উই মুভ ফ্রম মেষ, এরিজ টু পাইসেস, মেষ থেকে মীনের যে যাত্রা, প্রত্যেকটা রাশি থেকে আরেকটা রাশি এবং এক একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্র কিন্তু মানব চেতনার উত্তরণেরই একটা যাত্রা। ইট ইজ আ মডেল অফ হিউম্যান এভলিউশন। এবং সেই মডেল অফ হিউম্যান এভলিউশনে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশিকে আর মীন রাশিকে কানেক্ট করছে, একাদশ আর দ্বাদশ ভাব। একাদশ হচ্ছে চরম প্রাপ্তির জায়গা, আমার সব মনের ইচ্ছা পূরণের চরিতার্থ হওয়ার জায়গা। আর দ্বাদশ হচ্ছে ঠিক তার অপোজিট, সব কিছুকে লেট গো করার জায়গা। টোটাল ইনকাম, টোটাল ইনফ্লো, সব কিছুকে পাওয়ার জায়গা 11th, আর সব কিছুকে ত্যাগের জায়গা হচ্ছে 12th। সো ইট ইজ আ ভেরি ভেরি বিগ ট্রানজিশন, একটা বিশেষ যাত্রা এটা। কারণ আমরা পাওয়ার কথাই ভাবি, মায়া প্রকৃতি, আমাদের মন সবসময় আমাদের এই চাওয়া পাওয়ার মধ্যেই আবদ্ধ রাখে। লেটিং গো, 12th হাউসের ব্যয়, ত্যাগ, বিসর্জনটা আমাদের কাছে একেবারেই অ্যাকসেপ্টেবল বিষয় নয়। কিন্তু এই যে 11th আর 12th যে জার্নিটা, 11th টু 12th, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল টু কালেকটিভ, আই থেকে উই, এবং কাল থেকে মহাকালের জার্নি। যে সমস্ত প্রবাদ প্রতিম মানুষদের আমরা মনে রেখেছি, যারা মানব জাতির সভ্যতা, মানব সভ্যতার যে যাত্রাটা, বিবর্ধনটা, সেখানে যাদের প্রচুর অবদান আছে, সেই সমস্ত ব্যক্তিত্বদের আমরা মনে রেখেছি। কেন? কারণ তারা কালকে জয় করে মহাকালে প্রবেশ করেছে। কুম্ভ রাশি কালপুরুষের একাদশ ভাব, শনির ঘর, শনি কালের প্রতীক। আর দ্বাদশ হচ্ছে মার্জিং উইথ দ্য কসমস, ইন্ডিভিজুয়াল কসমিকের কাছে মার্জ করে গেল, সমর্পণ করলো, সঙ্গম হয়ে গেল। ভাগীরথী, অলকানন্দা, মন্দাকিনী এসে গঙ্গার সঙ্গে মার্জ করলো, প্রয়াগরাজ হয়ে গেল। গঙ্গা, যমুনা, সরস্বতী সঙ্গম হয়ে প্রয়াগরাজ হয়ে গেল, পুণ্যতীর্থ হয়ে গেল। তো ওই যে নিজেকে বিসর্জন দেওয়া, সমর্পণ, গিভিং আপ অফ দ্য ইগো, ইন্ডিভিজুয়াল আইনেসকে সমর্পণ করে একটা কালেকটিভ লেভেলে সংযুক্ত হয়ে যাওয়া, এই এনার্জিটা, এই ন্যারেটিভটা ভীষণভাবে শনির ন্যারেটিভ। এবার একটা গ্রহর যখন
গতি পরিবর্তন হচ্ছে বা নক্ষত্র পরিবর্তন হচ্ছে বা রাশি পরিবর্তন হচ্ছে, তখন যে এনার্জির মধ্যে, যে এনার্জি ফিল্ডের মধ্যে প্ল্যানেটটা এন্টার করছে, সেই এনার্জি ফিল্ডটা তার নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে কতটা সিমিলার, কতটা তার সঙ্গে মিল আছে, সাদৃশ্য আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে বৈশিষ্ট্য, যে ক্যারেক্টার, তার সঙ্গে ট্রানজিটিং প্ল্যানেট স্যাটার্নের বিশেষ সাদৃশ্য, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে ডেটি, যে দেবতা, তার সঙ্গেও কিন্তু বিশেষ মিল। অজ একপদ। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে নক্ষত্রের যে দেবতা আমরা পাই বৈদিক জ্যোতিষে, সেই দেবতারা কিন্তু প্রধানত সব ঋগ্বেদের দেবতা। বরুণ, মিত্র, আর্যমান, ইন্দ্র, সবিতুর। তো এই সমস্ত ঋগ্বেদের যে দেবতা, তাদের যে এনার্জি, সেটা কিন্তু ভীষণ হাই লেভেলের এনার্জি। এবং এই অজ একপদের যে এনার্জিটা, সেটা টোটালি দেবাদিদেব মহাদেবের একটা রুদ্র ফর্মের, রুদ্র রূপের এনার্জি। এবং ওই যে অদ্বৈত যে এনার্জিটা, যে কনসেপ্টটা, তাকেই কিন্তু অজ একপদ রিপ্রেজেন্ট করে, দ্য ওয়ান ফুটেড অ্যাসপেক্ট অফ শিবা। কুম্ভ রাশির 20 ডিগ্রি থেকে মীন রাশির 3 ডিগ্রি 20 মিনিট, এই হচ্ছে স্প্যান পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের। এবং স্যাটার্নের যখন ট্রানজিট, তখন মনে রাখতে হবে যে ক্যারিয়ার, জব, সার্ভিস, ডেভেলপমেন্ট, গ্রোথ, কনস্ট্রাকশন রিলেটেডই কিন্তু জীবনে আমরা ফলাফল পাব। এখানে এই 6 এপ্রিল থেকে 2 অক্টোবর যে ফেজটা, এই ফেজটায় কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পাদে শনি থাকবেন। নবাংশে তখন তার পজিশন হবে মেষে, নবাংশে তিনি নিচস্থ হয়ে যাবেন, সুতরাং একটু ডিফিকাল্ট কিন্তু ফেজ চলবে। প্রত্যেকটা নক্ষত্রের দেবতা আছে, তার অনেক রকম বৈশিষ্ট্য থাকে, তার প্রতীক থাকে। তো পূর্বভাদ নক্ষত্রের একটা বিশেষ প্রতীক হচ্ছে ডেথ বেড, মৃত্যুসজ্জার সামনের পোর্শনটা, সামনের দুটো পায়া। তাছাড়া টু ফেসেড ম্যান, দুমুখী এক মানুষেরও একটা সিম্বল আছে, দুটো তলোয়ারেরও একটা সিম্বল আছে। তো এসেনশিয়ালি এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে তাৎপর্য, সেখানে আমরা স্পিরিচুয়াল অ্যান্ড মেটেরিয়াল দুটোকেই পেয়ে থাকি, যেটা টিপিক্যালি আগেন ভেরি মাচ লাইক স্যাটার্ন। স্পিরিচুয়াল অ্যান্ড মেটেরিয়াল, একদিকে অত্যন্ত অলৌকিক, মিস্টিক্যাল, অকাল্ট, গুহ্য, আবার অন্যদিকে খুবই মেটেরিয়ালিস্টিক, মানবিক, উদার একটা মানবিক দয়া করুণার একটা চারিত্রিক গঠন আমরা পেয়ে থাকি। ডুয়াল পার্সোনালিটি হয়ে থাকে মানুষ। বৃহস্পতির এখানে একটা আধিপত্য আছে, এবং বৃহস্পতির 30 ডিগ্রি মীন রাশির সঙ্গেই সংযুক্ত করছে এই নক্ষত্র। তো সেই কারণে যখনই শনি এবং বৃহস্পতি কানেক্টেড হয়ে যাবে,
গ্রহের ট্রানজিশনের মাধ্যমে, নক্ষত্রের মাধ্যমে, তখনই কিন্তু আমরা একটা গ্রোথ ফেজ দেখব, গ্রোথ রিলেটেড ফেজ দেবো। এবং সেই গ্রোথটা বৃদ্ধিও হতে পারে, আপওয়ার্ডসও হতে পারে, আবার সেটা ডাউনওয়ার্ডসও হতে পারে, ডাউনফলও হতে পারে। এখানে জৈমিনী অ্যাস্ট্রোলজি, অনেক রকম অ্যাস্ট্রোলজির যে শাখা আছে, তো জৈমিনী অ্যাস্ট্রোলজিতে রুদ্রাংশ বলে একটা বর্গচার্ট দেখা হয়, যেটাকে আমরা একাদশাংশ বলে থাকি, D11। এবং এই যে জৈমিনী অ্যাস্ট্রোলজির যে রুদ্রাংশ, তার সঙ্গে কিন্তু এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে দেবতা অজয় একপদ, তার কিন্তু একটা সম্পর্ক আছে। দ্য ওয়ান-ফুটেড অ্যাসপেক্ট অফ লর্ড শিবা। এই ঋগ্বেদের দেবতা সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে যায়নি অন্যান্য অনেক ঋগ্বেদের দেবতার মতো। অজয় একপদ যে ঋগ্বেদের দেবতা, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সঙ্গে যিনি সংযুক্ত, তার কিন্তু নবজন্ম হয়েছে, নিউ অবতার হয়েছে, রেজারেকশন হয়েছে, রিটার্ন হয়েছে অ্যাজ একপদ ভৈরবা। তিনি তো দেবাদিদেব মহাদেব শিবের সঙ্গে সংযুক্ত, তিনি একপদ ভৈরব হয়ে তার একটা পুনর্জন্ম হয়েছে। হি হ্যাজ বিন রিবর্ন অ্যাজ এ নিউ অবতার। এবং সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতে এবং উড়িষ্যায় এই একপদ ভৈরবের বিশেষ চল আছে, বিশেষ আরাধনা হয়ে থাকে। জগৎসিংপুর ডিস্ট্রিক্ট উড়িষ্যায় কিন্তু নামকরা জাগ্রত মন্দির। এই অজয় একপদ যে ওয়ান-ফুটেড অ্যাসপেক্ট অফ শিবা, সেটাকে বলা হচ্ছে দ্য কসমিক পিলার অফ দ্য ইউনিভার্স। এবং দেবাদিদেব মহাদেবকে আদিদেব বলা হচ্ছে, যে আদিদেব থেকে বিষ্ণু আর ব্রহ্মার উৎপত্তি হয়েছে, অরিজিনেট করেছেন তারা। তো এই অজয় একপদ যে দেবতা, তার কারণে যে ইনফ্লুয়েন্সটা, যে প্রভাবটা, সেটা ঋগ্বেদে বলা হচ্ছে যে যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, সেই সৃষ্টির কাজে অজয় একপদ দেবতার বিশেষ ভূমিকা অবদান ছিল। কি ভূমিকা, কি অবদান? না, অগ্নির মধ্যে যে ক্রিয়েটিভ এনার্জিটা, যে লাইফ ফোর্সটা, যে প্রাণ শক্তিটা, যে দিয়ে ক্রিয়েশন হবে, লাইফ ফোর্স তৈরি হবে, সেই লাইফ ফোর্সের এনার্জিটা সূর্যের মতো, অগ্নির মতো অজয় একপদ সেই ভূমিকায় ছিলেন। তো এখানেও আমরা শনি মহারাজের সঙ্গে একটা সিমিলারিটি, সাদৃশ্য পাচ্ছি, যেটা আগেও বলেছি যে শনি সর্বত্র ক্রিয়েশন, নির্মাণের সঙ্গে সংযুক্ত। তিনি কুর্মা অবতার, যিনি মন্দর পর্বতকে ধারণ করেছিলেন, কিন্তু তিনি অমৃত পান করেননি, গ্রহণ করেননি। স্যাটার্ন অলওয়েজ ক্রিয়েটস, কনস্ট্রাক্টস, কন্ট্রিবিউটস, বাট নেভার কনজিউমস। তো ঠিক সেই রকম ইউনিভার্সের, বিশ্বব্রহ্মাণ্ডের কনস্ট্রাকশনের প্রক্রিয়ায়, সৃষ্টির প্রক্রিয়ায় অজয় একপদ, হু ইজ আ রুদ্র ফর্ম, একাদশ রুদ্রের একজন রুদ্র যিনি, তিনি ওই বিগ ব্যাং, ইউনিভার্সাল বিগ ব্যাংয়ের মধ্যে ওনার একটা বিশেষ লাইফ গিভিং একটা রোল ছিল, একটা ভূমিকা ছিল। তো এই যে সঞ্চার হতে চলেছে শনির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এখানে
বিশেষভাবে মানুষের জীবনে কিন্তু পরিবর্তন আসবে। স্যাটার্ন ইটসেলফ চেঞ্জ, ট্রান্সফরমেশন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ থেকে 11th থেকে মিন 12th নিয়ে যাচ্ছে আমাদের, এবং সেখানেও সেই চেঞ্জ, যে পার্সোনাল থেকে কালেকটিভ, ইন্ডিভিজুয়াল থেকে কালেকটিভ। সুতরাং মানব জাতির উপর চ্যালেঞ্জটা প্রচুর থাকবে, এবং বৃহস্পতিরও যেহেতু এখানে একটা ভূমিকা আছে, সুতরাং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, পজিটিভ রেজাল্ট তখনই আপনি পজিটিভ রেজাল্ট আপনি তখনই আশা করতে পারবেন যখন আপনি স্যাটার্ন এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে ক্যারেক্টার, যে চরিত্র, তার সঙ্গে তাল মিলিয়ে চলবেন। যে ট্রান্সফরমেশনটা, যে লেভেলটা ক্রস করতে হবে, সেটা যদি না করেন তাহলে কিন্তু প্রপার রেজাল্ট পাওয়া মুশকিল। সেক্ষেত্রে নেগেটিভ সাইড অফ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিন্তু একটা প্রভাব হবে, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রভাবে আমরা দেখেছি যে প্রচুর নেগেটিভিটি, প্রচুর জীবনে কিন্তু ডিস্টারবেন্সও মানুষের হয়ে থাকে। তো সেই জন্য এই অজয় একপদ যে দেবতা, তার যে এনার্জিটা, সেটা ভীষণ ক্রিটিক্যাল, এবং তার যে মন্ত্র, সেই মন্ত্রকে আমাদের বিশেষভাবে অবলম্বন করে চলতে হবে। ওং শ্রীম ভাম সৌ বালবর্ধনায় বালেশ্বরায় রুদ্রায় ফট ওম। ওং শ্রীম ভাম সৌ বালবর্ধনায় বালেশ্বরায় রুদ্রায় ফট ওম। আরেকবার আমি বলে দিচ্ছি, ওং শ্রীং ভাং সৌ বালবর্ধনায় বালেশ্বরায় রুদ্রায় ফট ওম। এই মন্ত্র আপনারা মূলাধার চক্রে, অর্থাৎ আমাদের শরীরের পিছনের ভাগে যেখানে টেলবোন আছে, স্পাইনাল কর্ড যেখানে শুরু হচ্ছে সেখানে, আর আমাদের এই কণ্ঠের জায়গায় যে বিশুদ্ধি চক্র, এখানে এই দুটো জায়গায় প্রতিদিন 11 বার করে অবশ্যই জপ করবেন। বিশেষ করে যাদের চন্দ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে, কারণ আপনাদের এই 7.5 পিক ফেজ সবচেয়ে ইন্টেন্স ফেজ শুরু হচ্ছে। তাছাড়া যাদের চন্দ্র পুনর্বসু আর বিশাখা নক্ষত্রে আছে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র, তাদেরও কিন্তু এই মন্ত্র 11 বার করে মূলাধার আর বিশুদ্ধিতে করা বিশেষ প্রয়োজন। বাকি কারা করবেন? যাদের অশ্লেষা, জ্যেষ্ঠা আর রেবতী নক্ষত্রে জন্ম, যাদের পূর্বাষাঢ়া, পূর্ব ফাল্গুনী, ভরণী নক্ষত্রে জন্ম, যাদের রোহিণী, হস্তা, শ্রবণা নক্ষত্রে জন্ম, অর্থাৎ যাদের বৃহস্পতির নক্ষত্রে জন্ম, যাদের বুধের নক্ষত্রে জন্ম, যাদের শুক্রের নক্ষত্রে জন্ম আর চন্দ্রের নক্ষত্রে জন্ম, আপনাদের জন্য এই মন্ত্র বিশেষভাবে প্রয়োজনীয়। যাদের এই বৃহস্পতির নক্ষত্রে জন্ম, যাদের বুধের নক্ষত্রে জন্ম, যাদের শুক্রের নক্ষত্রে জন্ম আর যাদের চন্দ্রের নক্ষত্রে জন্ম, আপনাদের জন্য কিন্তু এই ট্রানজিট, শনির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার শুভ ফল দেবে না। নানান রকম সমস্যা আপনাদের কিন্তু ফেস করতে হবে। অনেক রকম শারীরিক দুর্ভোগ, কর্মক্ষেত্রে সমস্যা, মানসিক সমস্যা, নানান রকম শত্রুতা, প্রতিবন্ধকতা, লসেস, বিপন্নতা, এগুলো কিন্তু আপনাদের ফেস করতে হবে। এবার ইন্ডিভিজুয়াল চার্ট বলবে আপনারা কারা কীরকম রেজাল্ট পাবেন, সুফল কারা পাবেন। এই যে শনি
শতভিষা নক্ষত্র অতিক্রম করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন। সুফল কারা পাবেন? সুফল পাবেন আপনারা যাদের শনির নক্ষত্রে জন্ম, অর্থাৎ পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, যাদের কেতুর নক্ষত্রে জন্ম, অশ্বিনী, মঘা, মূলা, যাদের রবির নক্ষত্রে জন্ম, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, যাদের মঙ্গলের নক্ষত্রে জন্ম, মৃগশিরা, চিত্রা আর ধনিষ্ঠা, আর যাদের রাহুর নক্ষত্রে জন্ম, আর্দ্রা, স্বাতি আর শতভিষা, আপনারা কিন্তু শুভ ফল পাবেন। তো ওভারঅল এই শনির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার অ্যাজ ইউজুয়াল শনির যেরকম ট্রানজিট হয়, যে ইন্টেন্সিটির হয় সেটাই হবে, আরও অনেক বেশি ডিমান্ডিং হবে। কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অবলম্বন করে শনি কালপুরুষের দ্বাদশে প্রবেশ করতে চলেছেন, যে দ্বাদশে আমাদের সব কিছু ত্যাগ, সমর্পণ, লেট গো, গিভিং আপের হাউস, যেটা আমাদের কাছে সবচেয়ে কঠিন ক্রিয়া। সেই জন্য এই ট্রানজিটটা আমাদের সকলের জন্য চ্যালেঞ্জিং হবে। কর্কট, বৃশ্চিক যাদের ঢাইয়া, মকর, কুম্ভ, মীন যাদের সাড়ে আমাদের জন্য আরও অনেক অনেক বেশি কঠিন হবে। কিন্তু যে মন্ত্রটা আপনাদের বললাম, ওং শ্রীং ভাং সৌ বালবর্ধনায় বলেশ্বরায় রুদ্রায় ফট ওম, এই মন্ত্র প্রতিদিন মূলাধার চক্রে আর বিশুদ্ধি চক্রে 11 বার করে অবশ্যই কিন্তু আমাদের পাঠ করতে হবে। শনিদেবের কৃপা প্রার্থনা করতে হবে এবং মনে রাখতে হবে যে 2 অক্টোবর অবধি এই যে ট্রানজিট, এটা শনির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে নবাংশে মেষে অবস্থান থাকবে। সুতরাং একটু কিন্তু ডিফিকাল্ট এটা অবশ্যই হবে, তবে সঠিকভাবে আমরা যদি আমাদের পথ চলাকে নিয়ে চলতে পারি তাহলে ডেফিনেটলি আমরা প্রপার রেজাল্ট পাবো, তাতে কোনো সন্দেহ নেই। স্যাটার্ন, টাস্কমাস্টার এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র একটা খুব ক্রিটিক্যাল নক্ষত্র। সেই নক্ষত্রকে শনি প্রবেশ করতে চলেছেন। অবশ্যই কিন্তু আমাদের টোটাল অ্যাটিটিউড এবং টোটাল আউটলুকটা আরও অনেক বেশি সিরিয়াস, অনেক বেশি কমিটেড, অনেক বেশি ডিসিপ্লিনড হতে হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।